যখন তখন মানুষের কাছে ধরা দেয় না। সীতামা বললেন, না রে সখী, ওই পাখি দুটিকে আমাকে ধরে দিতেই হবে। এমনি ভাবে যখন মা আমার সখীগণকে ডেকে বলা বলি করছি, সুখ পাখি বুঝতে পেরেছি। তাই সুখ আবার বুঝতে পেরে শাড়িকে ডেকে বলছে, দেখো শাড়ি, ওই দেখো জগৎ লক্ষ্মী আমাদের দুজনকেই কোলে পেতে চায়, চলো আমরা মায়ের কোলে গিয়ে মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করে আসি। আমরা যদি মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি তাহলে আমাদের এই পাখি জনম সফল হবে। আমাদের পাখি জনম সফল হবে, এই কথা বলে সুখ শাড়ি ধীরে ধীরে মায়ের কোলে ধরা দিয়েছে। তাই মা আমার পাখি দুটি কোলে পেয়ে বললেন, ওরে ওরে সুন্দর পাখি, তোরা বলতে পারিস কেমন সেই রাম, কেমন তার রূপ, কোথায় তার ঘর? পাখিরাই বলছে, সীতা আমরা তো চিনি না। তাহলে তাহলে ওরে পাখি, এমন সময় ধরে তোরা কোথা থেকে শিখেছি? পাখিরাই বলছে, শোনো সীতা, তপবনে মহামণি বাল্মীকি আশ্রমের নিকটে তো আমাদের বাসা। তা মহামণি আমার প্রতিদিন প্রভাতে উঠে ওই রাম গুণাগুণ কীর্তন করেন, সেই কীর্তন আমরা শ্রবণ করে শিখেছি। সীতামা বললেন, বেশ, তাহলে তোদের যখন আমি কোলে ধরা পেয়েছি আর আমি তোদেরকে যেতে দেব না, তোদেরকে রাখবো স্বর্ণ পিঞ্জারি আর খেতে দেব সুন্দর সুন্দর সুমিষ্ট ফল। ওরে পাখি, আর কি করবো জানিস? তোদের মুখে আমি প্রতিদিন ওই রাম নাম শ্রবণ করব। ওমা, যখনই সীতামা আমার স্বর্ণ পিঞ্জারের মধ্যে আবদ্ধ করবে, এই কথা বুঝতে পেরেছে সুখ পাখি। কারণ সুখ পাখি ছিল চতুর পাখি, বুদ্ধিমান পাখি। মায়ের হাতে একটু সুযোগ পেয়ে মায়ের হাত থেকে পালিয়ে গেছে। তা সুখ যখন পালিয়ে গেছে, রইল শাড়ি। শাড়ি পাখি বলছে, দেখো সীতা, সুখকে যখন তুমি ছেড়ে দিয়েছো, আমাকে তুমি কেন ধরে রেখেছো? আমাকেও তুমি ছেড়ে দাও। মা আমার বললেন, ওরে বনের পাখি, সুখ গেছে যা, তোকে আর আমি যেতে দেব না। তোকে রাখবো স্বপ্ন পিঞ্জারে, খেতে দেবো সুন্দর সুন্দর সুমিষ্ট ফল, আর তোর মুখে আমি প্রতিদিন ওই রাম নাম শ্রবণ করব। শাড়ি পাখি বলছে, সীতা, ওগো ওগো জগৎ লক্ষ্মী সীতা, তুমি তো অবিবাহিতা সীতা, তুমি জানো না এই যে সুখ ভরা যে শারীরিক এত মরম বেদনা, এ কথা তুমি কিছুই জানো না। তুমি জানো না, ও বলে মরম বেদনা, বলে বলে আমি বন পাখি। ওগো সীতা,
পাখি বলছে, সীতা তুমি তো অবিবাহিত সীতা, তুমি তো জানো না আমি যে গর্ভিণী পাখি, আমার প্রসবের সময় হয়েছে, তুমি আমাকে যেতে দাও। সীতা মা বললেন, পাখি রে, আমি তোর জন্য একটি স্বর্ণ বাটি এনে দিচ্ছি, তুই ওই স্বর্ণ বাটিতেই প্রসব কর। শাড়ি পাখি বলছে, সীতা তুমি তো অবিবাহিত সীতা, তুমি তো জানো না এই যে মানুষের প্রসবের শান্তি গৃহে, আর আমি হলাম পাখি জাতি, আমার প্রসবের শান্তি ওই গাছের ডালে বাসাতে, তুমি আমাকে যেতে দাও সীতা। সীতা মা যখন কিছুতেই শাড়িকে ছাড়ছে না, শাড়ি পাখি আমার গর্ভ যন্ত্রণায় ছটফট করছে, বলছে, সীতা ওগো ওগো সীতা, তুমি যেমন আমাকে বিনা অপরাধে গর্ভ যন্ত্রণায় প্রাণে মারছ, আমিও তোমাকে অভিসম্বোধ করলাম, আমার মতো এমনি ভাবে পঞ্চমাস গর্ভিণী অবস্থায় তোমাকে স্বামী ছাড়া হতে হবে। এমনি ভাবে যখন শাড়ি পাখি আমার গর্ভ যন্ত্রণায় ছটফট করতে করতে সীতা মায়ের হাতে প্রাণ বিসর্জন দিয়েছে, মামার কি করলে, সেই মৃত পাখিটিকে নিয়ে ধীরে ধীরে গভীর বনের মধ্যে গিয়ে একটি গাছের তলে শাড়িকে রেখে জগৎ লক্ষ্মী আমার গৃহে চলেছে। এদিকে সুখ পাখি ছিল একটি গাছের ডালে বসে, যখন সীতা মায়ের খালি হস্তে দেখছে, চিন্তা করছে, তাই তো সীতা মা আমার শাড়িকে ছেড়ে দিয়েছে, তাই সুখ আমার গাছের ডালে বসে শাড়ি শাড়ি বলে চিৎকার করছে, কিন্তু সুখের ডাকে শাড়ি আর সাড়া দিল না। যখন সুখের ডাকে শাড়ি সাড়া দিচ্ছে না, সুখ চিন্তা করছে, নিশ্চয়ই শাড়ি আমার উপর অভিমান করেছে, তা কি করছে, সুখ আমার দেখতে পেল শাড়ি একটি গাছের তলে শয়ন করে আছে, তা গাছের তলে যখন শাড়ি শয়ন করে আছে, সামনের উপরে শরীর রাখো, এই সাইডে ওই সাইডে দিয়ে দাও, রক্তটা ফাঁকা করো। গাছ থেকে উড়ে এসে শাড়ির পাশে বসে শাড়ির শরীরে ঠোঁট দিয়ে স্পর্শ করে দেখছে শাড়ির শরীরে আর প্রাণ নাই, তা বলছে, ওগো সীতা এ তুমি কি করেছ, তোমার কাছে আমরা এমন একটি অপরাধ করেছিলাম যার জন্য তুমি বিনা অপরাধে তুমি হত্যা করেছ আমার শাড়িকে, কিন্তু শোনো সীতা, আমি শাস্ত্রে শুনেছি জম জম বাপি শরণে ভাব ওগো সীতা, আমি শাস্ত্রে শুনেছি মৃত্যুকালে যে যাহা কামনা বাসনা করতে করতে প্রাণ ত্যাগ করে, সেই কামনা বাসনা পূর্ণের জন্য পুনরায় এই ধরাধামে তাকে ফিরে আসতে হয়। তাই জানো সীতা, আমি এমন কামনা বাসনা করতে করতে প্রাণ ত্যাগ করবো ওগো সীতা, পরে জন্মে এসে তোমাকে বনবাসে দিয়ে আমার স্ত্রী হারার প্রতিশোধ যেন আমি নিতে পারি। তাই সুখ বলছে, ওই আমি মরিব এবারে কামনা সাগরে ধুইতে বুকের হুতাশে, জানো না আমি জন্মিয়া তোমারে পারাবে অগস্ত্যমণি বললেন, হনুমান এই তো তুমি সবই কথা শুনেছ,
কোনো দোষ নয়, ঠাকুর লক্ষণেরও কোনো দোষ নয়, মা আমার নিজের দোষে নিজে বনবাসে গেছে। অগস্ত্য মুনির মুখে এই কথা শুনে হনুমান আমার সেই কবলে বনে পুনরায় ফিরে গেছে। এদিকে দয়াময় রামচন্দ্র আমার মণিগণকে সঙ্গে নিয়ে যজ্ঞ শুরু করেছেন। হরিবল হরিবল। তা মণিগণে বললেন, রামচন্দ্র তোমার এই যজ্ঞ পূর্ণ করতে হলে অশ্বধি একে একে 4টি দেশ ভ্রমণ করাতে হবে, আর তা না হলে তোমার যজ্ঞ পূর্ণ হবে না। আর ওই অশ্বের কপালে তোমাকে একখানি জয়পত্র লিখতে হবে। মণিগণের আদেশে দয়াময় রামচন্দ্র আমার অশ্বের কপালে জয়পত্র লিখছে না কেমন ভাবে? অবল অযোধ্যাতে যজ্ঞ করে আমার আজি বলেছে, অযোধ্যাতে যজ্ঞ করে আমার আজি বলেছে, চতুর্দিকে যজ্ঞের আশা করিবে আশা করিবে মণিগণ বললে, রামচন্দ্র অশ্বের কপালে তুমি জয়পত্রটি লিখেছ, অতি উত্তম পত্র হয়েছে, তবে এই অশ্বটি কিছু দূরে যেতে না যেতেই তোমার অশ্বটি বন্ধন হয়ে যেতে পারে। এই অশ্বের সঙ্গে কিছু দেহরক্ষী পাঠাতে হবে, তাই তুমি সমস্ত সারথীকে ডেকে একখানে রথ সাজিয়ে আনতে অনুমতি দাও। তাই দয়াময় রামচন্দ্র আমার সমস্ত সারথীকে ডাকলেন কেমন ভাবে? ওরে ভুবনবী জয়রথ ওরে সাজায়ে আনরা মনের মতো, আরে মনোরথ দেখিতে সুন্দর ও সারথী সারথী আরতি বলে ওই আমার ডাকছে ধনে সারথী সরোবরের নিকটে যে উপস্থিত হয়ে ওই সরোবরের সুন্দর শোভাসে দর্শন করছে ও দেখে শোন আর ওখানে শোন
কি হয়েছে? বলছে প্রভু আমি রথখানা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছি। দয়াময় রামচন্দ্র আমার ভাই লক্ষণীকে ডেকে বললে, লক্ষণ তাহলে তুমি এ রথে আরোহণ করো। লক্ষণ বললেন, দাদা আমার উপরে তো একটি ভার দেওয়াই আছে, তবে আমি কেমন করে আসে দেহরক্ষী হয়ে যাব? এমন সময় ভাই ভরত আর শত্রুঘ্ন এসে বলছে, দাদা দাদা এই অশ্বের দেহ রক্ষা কি আমরা যাবো দাদা? কিন্তু শোনো ভাই, প্রয়োজন হলে তো যুদ্ধ করতে হবে। তোমরা কি যুদ্ধ করতে পারবে? আরে যুদ্ধ করতে পারবো না, এই তো কয়েকদিন আগে বন্ধুদের থেকে বাদ করে এলাম। বেশ, তাহলে তোমরা এই রথে আরোহণ করো। তাই দয়াময় রামচন্দ্র আমার যজ্ঞের অশ্ব ছেড়ে দিলে না কেমন ভাবে? ভগতাতা হতে যজ্ঞের অশ্ব দিয়াছে ছাড়িয়া। আর পূর্ব দেশে যজ্ঞের অশ্ব লুট করিয়া। পূর্ব দেশে ছিল রসাই নীলের রাজে। যজ্ঞের অশ্ব পেয়ে নীলের করিল পূর্ব দেশে ছিল নীলদ রাজা। এই নীলদ রাজা প্রভু রামচন্দ্রের যজ্ঞের অশ্বটি বন্ধন করি অশ্বের পাশে বসে আছে। এমন সময় ভরত রাজা গিয়ে বললেন, হে নীলদ, অশ্বটিকে বন্ধন করেছে তুমি বলতে পারো?